পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি WBH এর টেস্ট পেপারের 56 নম্বর পাতার বসিরহাট টাউন হাই স্কুল HS এই কোশ্চেন সেটটা আলোচনা করব। একের দাগের একের কোশ্চেনটা আছে টি বছরে আসল ও সুদ আসলের অনুপাত x:y হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এখানে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোনটা হবে বের করতে হবে। এখানে আসল আর সুদ আসলের অনুপাতটা দেওয়া আছে। আসল ইস্টু সুদ আসল সমান দেওয়া আছে x:y। তাহলে আমি ধরি আসল সমান px, যেখানে পিটা হচ্ছে সাধারণ অনুপাত, আর সুদ আসল হবে py। এবার অতএব সুদ হবে কত? সুদ হবে py সুদ আসল মাইনাস আসল px। তাহলে পিটা কমন নেবো, এটা হবে y মাইনাস এক্স, এটা হবে সুদ। এবার টি বছর, এখানে সময়টা বলা আছে টি বছর, সময় সমান আছে টি বছর। এবার আমরা জানি I সমান p/t/100, p/t/100। এবার ইন্টারেস্টটা কত? p ইন্টু ওয়াই মাইনাস এক্স। আসল p কত? এখানে px, আর এখানে সুদের হার এখানে আর টাইমটা আছে টি বছর বাই 100। এখানে সুদের হারটাই বের করতে হবে। এবার উভয় পক্ষে পিপি এখানে কেটে গেল, তাহলে বাঁ দিকে থাকলো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু এক্স ইন্টু আর ইন্টু টি বাই 100। এবার কোনাকুনি গুণ করব, তাহলে এক্স ইন্টু আর ইন্টু টি ইকুয়াল টু হবে 100 ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে আর ইকুয়াল টু হবে কত? 100 ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স ইন্টু টি। তাহলে এখানে সরল সুদের হার হবে এইটা। তাহলে এবার লিখব অতএব সুদের হার হলো কত? সুদের হার হবে 100 ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স ইন্টু টি। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে দুইয়ের দাগে কোশ্চেনটা আছে a ইন্টু বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে চারটে অপশানের মধ্যে কোনটা হবে। এবার এখানে যেহেতু বীজদ্বয়ের বীজ দুটো সমান, তাহলে কী হবে? এর নিরূপকটা হবে 0। তাহলে এটা খুব শর্ট কোশ্চেন, তাহলে বেশি কিছু লিখবো না। এখানে লিখবো যে নিরূপকটা ইকুয়াল টু হবে 0। তাহলে নিরূপক সমান 0 কেন হলো? কারণ এখানে বলা আছে যে বীজদ্বয় সমান। এবার নিরূপকের মান কত হবে? নিরূপক মান হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে সমীকরণটা আছে বি এর মান, না একবার লিখিয়ে নিই সমীকরণটা কী আছে। সমীকরণটা আছে a ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে সি। তার নিরূপক 0 মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এখানে বিটাকে ক্যাপিটাল দিই, এ সিগুলোকে ক্যাপিটাল দিলাম, কারণ এখানে স্মল দিলে এ বির সাথে মিশে যাবে। এবার বি এর মান কোনটা? এইটা বসিয়ে দেবো, বি ইন্টু সি মাইনাস এ তার গোটাটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে এখানে এ ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মানে কত আছে? সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। এবার কী করে এটা হোল স্কোয়ারে ভাঙলে হবে কত? বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি হচ্ছে এসি, আর বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার ইন্টু হবে, এটা হোল স্কোয়ারে ভাঙলে হবে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, আর এখানে এটা হবে 4 ইন্টু এসি। এবার এটা গুণ করবে বি ইন্টু এ মানে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি, আর মাইনাস মানে হচ্ছে প্লাস বিসি ইকুয়াল টু 0। এবার এটাকে ভেঙে দেবো, বি ইন্টু সি বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। একই রকমভাবে এটা ভাঙবো, 4 ইন্টু এ স্কোয়ার বি সি মাইনাস মানে হচ্ছে প্লাস 4a বি স্কোয়ার সি মাইনাস মানে হচ্ছে প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4ab সি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এখানে মাইনাস আছে 2 ইন্টু এ বি স্কোয়ার সি, আর এখানে আছে 4a বি স্কোয়ার সি। তাহলে চারটে থেকে দুটো বাদ দিলে হবে দুটো। তাহলে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে মাইনাস এটা হচ্ছে 4a স্কোয়ার বি সি মাইনাস 4ab সি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এইটা আবার কী হবে? এইটা হয়ে যাবে, এখান থেকে কি করব? বি স্কোয়ারটা কমন নেব, বি স্কোয়ার কমন নিলে হবে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এখানে এ স্কোয়ার মাইনাস এই দুটো থেকে আবার কিছু কমন যাবে, এটা কমন করা যাবে, এখানে কমন যাবে 4 কমন গেল, এ
এ বি সি কমন যাবে, তাহলে এখানে পুরো থাকবে এ প্লাস এখানে পুরো থাকবে সি, আর এটা হবে 4a² c² = 0। এবার এইটাকে লেখা যায় b² ইন্টু এটা হবে c প্লাস এ তার হোল স্কোয়ার, বা এটাকে ঘুরিয়ে লেখা যাবে যে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস আমি এটাকে 2ab করে লিখছি না, এটাকে এইটাই লিখি, পরের লাইনে করব তাহলে বুঝতে পারবে, প্লাস 4a² c² = 0। এবার এইটা কি লেখা যায় বি ইন্টু এ প্লাস সি তার টোটালটার হোল স্কোয়ার, আর মাইনাস 2 ইন্টু এইটা লিখব বি ইন্টু এ প্লাস সি, আর এখানে এইটাকে লিখব 2ac তার হোল স্কোয়ার, তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে a², এটা হচ্ছে b², মাঝখানটা 2ab ফর্মে লিখব 2 ইন্টু এ ইন্টু বি, এখানে 2ac, এই দুটো গুণ করলে এই 4ab ইন্টু চলে আসবে, তাহলে এবার এটা কি হবে, আর ডান দিকে =0 আছে, তাহলে এটা হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে বি ইন্টু এ প্লাস সি এটা হলো এ মাইনাস বি, বি মানে এখানে 2ac তার গোটাটার হোল স্কোয়ার =0। এবার এই দুইটা স্কোয়ার দিলে এই দুটো রুট হয়ে যাবে, √0 মানে 0ই, তাহলে বি ইন্টু এ প্লাস সি মাইনাস 2ac হয়ে যাবে 0, তাহলে বি ইন্টু এ প্লাস সি হয়ে যাবে 2ac, এদিকে গেলো প্লাস হয়ে গেল। এবার দেখাতে হবে কি কোন অপশানটা মিলছে, তাহলে বিটাকে আমি বাইরে রাখি, বি হবে 2ac বাই এ প্লাস সি, তাহলে কোন অপশানটা মিললো, এখানে অপশান এ, এটা হবে অ্যান্সার, বি ইকুয়াল টু 2ac বাই এ প্লাস সি। এরপরে 3 দাগের কোশ্চেনটা আছে, যদি এবিসি ত্রিভুজের এ বি বিসি সি এ বাহুকে একটি বৃত্ত যথাক্রমে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে এবং পি এ সমান 4 সেমি, বিপি সমান 3 সেমি এবং এসি সমান 11 সেমি হয়, তবে বিসি এর দৈর্ঘ্য কত? এখানে এ বিসি একটা ত্রিভুজ, তার ভেতরে একটা বৃত্ত, এ বি বাহুকে পি বিন্দুতে আর এ বি বাহুকে পি বিন্দুতে আর বিসি বাহুকে বলেছে কিউ বিন্দুতে, তাহলে এইটাকে কিউ নাম দেবো, আর এসি বাহুকে বলা আছে আর বিন্দুতে ছেদ করে, তাহলে এইটা কিউ দিলাম, এটা আর বিন্দু দিলাম। এবার বলেছে পি এ সমান 4 সেমি, পি এ মানে এইখান থেকে এইটুকু বলা আছে 4 সেমি, বিপি বি থেকে পি এটুকু বলা আছে 3 সেমি, আর টোটাল এসিটা এইখান থেকে শুরু করে টোটাল এসিটা দেওয়া আছে 11 সেমি। এবার বের করতে হবে যে এই বিসিটার দৈর্ঘ্য কত। আমরা উপপাদ্যতে পড়েছিলাম যে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়ে যায়। আমি ধরলাম ও কেন্দ্রে একটা বৃত্ত যার বহিস্থ বিন্দু পি, এখান থেকে যদি পি আর পি বি দুটো স্পর্শক হয় তাহলে পি থেকে এ এর দৈর্ঘ্যটা এবং পি থেকে বি এ দুটো সমান হয়, এটা উপাদ্যে বলা ছিল। ঠিক একই রকমভাবে এখানে এই যে এটা ধরলাম বহিস্থ বিন্দু, এ বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপর দুটো স্পর্শক আছে, একটা হচ্ছে এপি এবং এ আর, তাহলে কী হবে, এর দুজনের দৈর্ঘ্য সমান হবে। এবার লিখব যে বহিস্থ বিন্দু পি থেকে, এর নাম দিলাম কেন্দ্র, দিলাম ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক, একটা হচ্ছে এপি ও এ আর, তাহলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হবে, অথবা এপি সমান হয়ে যাবে এ আর। এবার এখানে এপি দৈর্ঘ্য বলা আছে 4 সেমি, তাহলে এখান থেকে বলা যায় যে এ আরটাও কত হবে, এ আর এর দৈর্ঘ্য হয়ে যাবে 4 সেমি, তাহলে এটা হলো 4 সেমি এ থেকে আর। একই রকমভাবে বহিস্থ বিন্দু বি থেকে এই ও কেন্দ্রের বৃত্তের উপর দুটো স্পর্শক, একটা হচ্ছে বি কিউ আর একটা হচ্ছে বিপি, তাহলে এদের দৈর্ঘ্য দুটো সমান হবে। আবার লিখব যে বহিস্থ বিন্দু কিউ থেকে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক, একটা হচ্ছে বি কিউ ও বিপি, তাহলে এদের দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ বি কিউ সমান হয়ে যাবে বিপি দৈর্ঘ্য দেওয়া আছে 3, তাহলে বি কিউ এর দৈর্ঘ্যটা হয়ে যাবে 3 সেমি, তাহলে এটা হলো 3 সেমি। একই রকমভাবে সি বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা হচ্ছে সি আর ও সি কিউ, এদের দৈর্ঘ্যটাও সমান হবে, কিন্তু এখানে দেওয়া আছে টোটাল এসিটা কত, এসিটার দেওয়া আছে টোটালটা 11, আর এর থেকে কিউ দেওয়া আছে 4, তাহলে 8 থেকে সি বা সি আরটা কত হবে, এখানে সি আর সমান হবে কত, টোটাল এসি থেকে এখানে এ আরটা বাদ দিয়ে দেবো, এসি আছে 11 আর এ আর মানে হচ্ছে 4, মানে হয়ে যাবে 7 সেমি, তাহলে এটা হলো 7 সেমি। তাহলে এটা যদি 7 হয় তাহলে এটাও 7 হবে, কারণ সি বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা হচ্ছে এ আর এ কিউ। তাহলে লিখব একইভাবে বহিস্থ বিন্দু সি থেকে
বৃত্তের ওপর দুটি স্পর্শক, একটা হচ্ছে সি আর ও সি কিউ, তাহলে এদের দৈর্ঘ্য দুটি সমান হবে, অতএব সি আর সমান হয়ে যাবে সি কিউ। সি আর এর দৈর্ঘ্য পেয়েছি 7, অতএব সি কিউ এর দৈর্ঘ্য হয়ে গেল 7 সেমি। তাহলে সি থেকে কিউ হচ্ছে 7 আর বি থেকে কিউ হচ্ছে 3, তাহলে বিসি দৈর্ঘ্য কত হবে, অতএব বিসি সমান, তাহলে বিসি সমান হয়ে যাবে কত, বি থেকে কিউ প্লাস কিউ থেকে সি, তার মানে হবে 3 + 7 মানে হবে 10 সেমি। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, এখানে অ্যান্সার হবে অপশন এখানে বি এরটা 10 সেমি। এই অঙ্কটা অনেকটা বড় হয়ে গেল, এটা 2 নম্বর হিসাবে করে দিলাম, তোমরা শর্ট কোশ্চেন হিসাবে করবে, যদি 2 নম্বর আসে তাহলে এইভাবে করবে। অঙ্কটা এক্সপ্লেন করতে গিয়ে অনেকটা বড় হয়ে গেল, যদি 2 নম্বর আসে এইটা করবে, যদি শর্টে আসে তাহলে তোমরা এত কিছু না লিখলেও করতে পারো। এরপরে 4 কোশ্চেনটা আছে, যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তবে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে। এখানে দেওয়া আছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এবার বাঁ দিকে সাইন থিটা থাকলো, তাহলে এই ডান দিকে সাইন স্কোয়ার থিটা গেলে মাইনাস যাবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হয় কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হলো কস থিটা। এটা পরবর্তীকালে এটা 1 নম্বর দিয়ে লিখে দিলাম, কাজে লাগবে। এখন এখানে বের করতে হবে যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। কস স্কোয়ার থিটাকে ফিক্স রাখলাম, আর কস স্কোয়ার মাথায় 4 আছে, লেখা যায় কস স্কোয়ার থিটা থাক গোটাটা মাথায় হোল স্কোয়ার। এবার এই কস স্কোয়ার থিটাকে ফিক্স রাখলাম, এবার এই কস স্কোয়ার থিটার মানটা পেয়েছি সাইন থিটা, এখানে আমি সাইন থিটা ব্র্যাকেটের ভেতরে বসিয়ে দিলাম, তার বাইরে হোল স্কোয়ার আছে, তাহলে এটা হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এর মান হয় 1, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা 1। এরপরে 5 দাগে কোশ্চেন আছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিসীমার অনুপাত 3:4 এবং তাদের আয়তন অনুপাত 9:32 হলে তাদের উচ্চতার অনুপাত হবে কত। আমি এখানে ধরে নিলাম যে শঙ্কু দুটি ব্যাসার্ধ, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2। এবার এখানে শর্তে দেওয়া আছে কি যে তাদের পরিধি অনুপাত, তাহলে 2πr1:2πr2 এটা সমান দেওয়া আছে কত, 3:4। এবার 2π কেটে গেলে R1:R2 এটা হবে 3:4। যেহেতু শর্ট কোশ্চেন বেশি লিখছি না, তাহলে এখানে R1 মানে কত হবে, তাহলে R1 হবে 3 × x আর R2 হবে 4x, যেখানে x হচ্ছে সাধারণ অনুপাত। এবার বলা আছে তাদের আয়তন অনুপাত আছে 9:32, তাহলে আয়তন আমি উচ্চতা ধরলাম, একটা h1 একটা ধরলাম h2, তাহলে আয়তন কী হবে, 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু h1 হচ্ছে প্রথম জনের, h2 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু h2 এটা হচ্ছে 2 নম্বরে, এইটা ইকুয়াল টু দেওয়া আছে 9:32। 1/3 পাই কেটে গেল, তাহলে এটা হলো R1 এর মানটা বসিয়ে দিয়ে, R1 মানে হচ্ছে 3x তার হোল স্কোয়ার ইন্টু h1 h2, R2 হচ্ছে 4x তার হোল স্কোয়ার ইন্টু h2 ইকুয়াল টু হচ্ছে 9:32। তাহলে এবার 3x তার হোল স্কোয়ার 9x স্কোয়ার ইন্টু h1 বাই 16x স্কোয়ার ইন্টু h2 ইকুয়াল টু আছে 9/32। তাহলে এবার x স্কোয়ার কেটে গেল, এবার h1 আর h2টাকে মায়ে রাখবো, তাহলে 9/32 এদিকে আছে, এবার এটা হিসেবে 16/9, 9 কেটে গেল, 16 16 2 32, তাহলে h1/h2 ইকুয়াল টু হবে 1/2, তাহলে অর্থাৎ h1:h2 সমান হবে 1:2, এটাই হবে নির্ণীয় উচ্চতার অনুপাত। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 6 কোশ্চেন আছে, যদি n একটি ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হয় এবং x > 0 এবং x = 1 হয় তবে ax স্কোয়ার ডট দিয়ে ax⁴n এদের মধ্যমা কত হবে। এখানে বলা আছে যে nটা একটা ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে nটা হচ্ছে যুগ্ম পূর্ণ সংখ্যা। আর সংখ্যাগুলো কী কী আছে, এখানে প্রথমটা আছে a, তারপরটা ax, তারপরে ax², তারপরে ax3, এইভাবে ডট দিয়ে আপ টু ax⁴n সংখ্যক আছে। এবার এদের মধ্যমাটা বের করতে হবে। এবার বলেছে যে nটা একটা যুগ্ম পূর্ণ সংখ্যা, তার মানে এই যে n এইখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত যুগ্ম সংখ্যা আছে, কিন্তু এখানে এটা এখানে এক্সট্রা আছে, তাহলে এই করে যদি যুগ্ম হয় তার সাথে যদি একটা যোগ করি তাহলে কী হবে, সেটা অযুগ্ম সংখ্যায় যাবে। তাহলে লিখব যে এখানে n+1 সংখ্যক সংখ্যা আছে, তাহলে যে nটা যদি যুগ্ম হয় তাহলে n+1 সংখ্যক সংখ্যাটা কী হবে, এটা অযুগ্ম সংখ্যা হবে, n+ এটা অযুগ্ম সংখ্যা হবে। তার মানে এখানে টোটাল যে সংখ্যা কটা আছে সেগুলো টোটাল সংখ্যা হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে এদের মধ্যমা কত হবে, আমরা জানি 1 2 3 4 করে ডট আপ টু যদি n পর্যন্ত সংখ্যা থাকে,
এনটা যদি অযুগ্ম হয় তাহলে তাদের মধ্যমা হয় কোনটা? মধ্যমা হয় n+1/2তম পদটাই হয়ে যায় এদের মধ্যমা। কিন্তু এখানে টোটাল সংখ্যা আছে n+1টা সংখ্যা আছে, তাহলে এদের মধ্যমা কত হবে? তাহলে এদের মধ্যমা হবে n+1, এইটাকে মনে মনে n ধরবো, তার সঙ্গে 1+/2, এইতম পদটাই হয়ে যাবে এদের মধ্যমাটা। কারণ এখানে টোটাল n+1টা সংখ্যা আছে, আবার n+1 টোটাল সংখ্যাটা হয়ে যাবে একটা অযুগ্ম, যেহেতু nটা যুগ্ম, তাহলে এদের মধ্যমা হবে কত? n+1+1/2, এততম পদটাই হয়ে যাবে এদের মধ্যমা। এবার এইটাকে সিম্পলিফাই করলে হবে n+2/2, এততম পদ। এবার বের করব যে এই এততম পদটা কত হয়। এবার এখানে সিরিজটা দেখে একটু বুঝতে হবে যে যখন প্রথম সংখ্যা আছে তখন এক্সের মাথায় কিছু নেই, মানে 0 আছে। ফার্স্ট টার্মটা কি আছে? a × x⁴ আছে। 2 নম্বর টার্মটা মানে 2 নম্বর পদটা আছে a × x-এর মাথায় 1, আবার 3 নম্বর পদটা আছে a × x-এর মাথায় 2। এইভাবে ডট ডট দিয়ে যখন n-তম সংখ্যাটা যখন আসবে তখন কি হবে? তখন a × x⁴n−1 হবে। আর এইটা কিন্তু n-তম নয়, এটা হচ্ছে n+1তম। এইটা হচ্ছে n+1তম পদ, কারণ এইখান থেকে শুরু করে n আছে আর বাকি একটা আছে, তাহলে এইটা হলো n+1তম পদ। তাহলে তার আগের সংখ্যাটা n-তম পদ হবে এইটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটা পদের সংখ্যা কী হয়েছে? a × তার পদের থেকে একটা কম হয়েছে মাথায় x-এর পাওয়ার। যখন 4 নম্বর পদ তখন মাথায় 3, যখন 2 নম্বর পদ তখন মাথায় 3 নম্বর পদ তখন মাথায় 2, যখন 2 নম্বর পদ তখন মাথায় 1। তাহলে এই n+2/2তম পদটা যখন বার করব তখন এদের মধ্যমা বের করলে কী হবে? এদের মধ্যমা হবে a × x⁴। এইটা তো হবেই, তার সাথে পাওয়ারটা 1 বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ এই অর্ডারটা দেখলেই বোঝা যাবে। যখন যততম পদ x-এর পাওয়ার তার থেকে 1 কম আছে, তাহলে পাওয়ারটা 1 বিয়োগ করে দিতে হবে। তাহলে a × x⁴, এখানে 2টা লস হবে, n+2 -2 2 কেটে গেল, তার মানে হয়ে যাবে a × x⁴ n/2। এইটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? অ্যান্সার হবে অপশান সি এরটা। এই অঙ্কটা শর্টে 1 নম্বর দিয়েছে ঠিকই, কিন্তু এর ব্যাখ্যাটা অনেক বড়। ব্যাখ্যাটা যদি বুঝতে না পারো ফের তোমরা কমেন্ট করে বলবে, আমি ফের বুঝিয়ে দেবো। এরপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণের 1-এর কোশ্চেনটা আছে x-3 তার হোল স্কোয়ার প্লাস x-5 তার হোল স্কোয়ার প্লাস x-7 তার হোল স্কোয়ার = 0 দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজের সংখ্যা কটা? এখানে সমীকরণটা আছে x-3 তার হোল স্কোয়ার প্লাস x-5 তার হোল স্কোয়ার প্লাস x-7 তার হোল স্কোয়ার = 0। এইটাকে একটু সিম্পলিফাই করতে হবে। a - b তার হোল স্কোয়ার সূত্র ভাঙলে হবে a² - 2ab, তাহলে 3 2 6x প্লাস 3² 9। এটা হয়ে যাবে a² - 2ab মানে 10x প্লাস 5² 25, প্লাস এইটাকে ভাঙলে হবে x² - 7 2 14x 2ab প্লাস b² 7 7 49 = 0। x² 3 জায়গায় আছে, তার মানে হয়ে যাবে 3x² -6 -10 মানে -16 আর এখানে 14, 16 4 20 মানে 30 -30x, এখানে হয়ে যাবে কত? 25, আর এখানে 9 আর এখানে 49, তাহলে এখানে 9 9 18 মানে এটা 58 58 প্লাস 25, 58 প্লাস 25, 8 5 13 3 হাত তাহলে 1 5 আর 2 7 8 83, তাহলে প্লাস 83 = 0। এবার এই দ্বিঘাত সমীকরণটা নিরূপকটা বের করে নিতে হবে, তাহলেই বুঝতে পারবো যে এখানে বাস্তব বীজের সংখ্যা কটা। তাহলে এখানে a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে -30 আর c এর মান হচ্ছে 83। তাহলে b² - 4c এর মানটা কী হবে? b মান হচ্ছে -30 তার হোল স্কোয়ার -4 × a মানে 3 × c 83। 30 স্কোয়ার করলে কত হবে? 3 3 9 মানে হয়ে যাবে 30 30 3 3 9 900 হয়ে যাবে। -3 4 12 12 × 83, 83কে 12 দিয়ে গুণ করলে 3 2 6 8 2 16, 83 1 83, 6 6 আর 3 9, এখানে 8 1 9, তাহলে এখানে 900 - 996, তাহলে এটা হয়ে যাবে -96 <0। তাহলে এখানে বাস্তব বীজ সংখ্যা নেই। তাহলে বাস্তব বীজের সংখ্যা কত হবে? 0টি। এখানে বাস্তব বীজ পাওয়া যাবে না, কারণ b² - 4c অর্থাৎ নিরূপকটা কী হয়েছে? <0, আর <0 হলে বাস্তব বীজের থাকে না, সবগুলি অবাস্তব বীজ হয়ে যায়। এরপরে 2-এর কোশ্চেন আছে বার্ষিক 8% হার সুদে x টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত?
এখানে যেহেতু সময়টা 1 বছর বলা আছে, সময় যদি 1 বছর হয় তাহলে সেক্ষেত্রে সুদের হার আর আসল যাই হোক না কেন সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ সমান সমান হয়ে যায়। তাহলে দুটো অনুপাত কী হবে? এখানে 1:1 হবে। যেহেতু এটা 1 বছর, 2 বছর বা তার বেশি বললে কিন্তু হতো না। 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান হয়, তাহলে তাদের অনুপাত হবে 1:1। তাহলে 2-এর অ্যান্সারটা হবে 1:1, এটাই শূন্যস্থানে বসবে। এরপরে 3-এর কোশ্চেনটা কী আছে দেখি। এরপরে 3-এর কোশ্চেনটা আছে, দুটি সদিশ ত্রিভুজের পরিসীমার অনুপাত 4:9 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত ড্যাশ। এখানে ক্ষেত্রফলের অনুপাতটা হবে পরিসীমার অনুপাতের সাথে বর্গের সমান। তাহলে পরিসীমার অনুপাত ছিল 4:9, এবার এটাকে বর্গ করতে হবে 4² 9²। 4² হবে 16 আর 9² হবে 81। তাহলে এখানে অ্যান্সার হবে 16:81, এটাই হবে অ্যান্সার। এরপরে 4-এর কোশ্চেনটা আছে, যদি tan θ = a/b হয় তবে a sin θ + b sin θ বাই a sin θ - b cos θ এর মান কত? এখানে দেওয়া আছে যে tan θ = a/b, আর এখানে বের করতে হবে a sin θ প্লাস b sin θ বাই a sin θ - b cos θ। এবার উপর নিচেকে আমি কি cos θ দিয়ে ভাগ করব। তাহলে a * sin বাই cos মানে এটা tan হয়ে যাবে, প্লাস b * sin বাই cos করলে এটাও tan θ হয়ে যাবে। একই রকমভাবে এটা cos দিয়ে ভাগ করলে sin বাই cos tan θ হয়ে যাবে, মাইনাস b * cos বাই cos উপর নিচে কেটে গিয়ে b * 1 হয়ে যাবে। এবার tan θ মানটা বসিয়ে দেবো, a * tan θ, tan θ মানে হচ্ছে a/b প্লাস b * tan θ, a/b উপর নিচে b কেটে গেল। আর এখানে নিচে আছে a * tan θ, tan θ মান বসালাম a/b মাইনাস b। তাহলে কি থাকলো এখানে a² b প্লাস a বা এখানে a² b মাইনাস b। এবার লসাগু করবো উপর নিচে। এবার এই ক্যালকুলেশনটা এদিকে করছি, তাহলে উপরটা লসাগু হবে b, তাহলে a² প্লাস ab বাই নিচেটা b লসাগু হবে a² মাইনাস b²। b কেটে গেল, তাহলে উপরে হবে a² প্লাস ab বাই a² মাইনাস b²। এইটাই হবে অ্যান্সার। এরপরে 5-এর দাগের কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 25% এবং ভূমির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলো। শঙ্কুর আয়তন পূর্বের আয়তনে যত গুণ বৃদ্ধি হবে তার মান ড্যাশ। তাহলে এখানে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, সমান ধরলাম r একক, আর শঙ্কুর উচ্চতা ধরলাম h একক। তাহলে শঙ্কুর আয়তন হবে 1/3 পাই r² h এত ঘন একক। এবার এখন কি করা হয়েছে যে শঙ্কুর উচ্চতাটা 25% আর ভূমির ব্যাসার্ধটা 50%। তাহলে এবার এখন শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 50% বাড়ানো হয়েছে, তাহলে r ছিল, r এর 50% হবে r × 50/100, তার মানে হবে r প্লাস r/2, তার মানে হয়ে যাবে 2 লসাগু 3r/2 এত একক। আর শঙ্কুর উচ্চতা কী করা হয়েছে, উচ্চতার 25% বাড়ানো হয়েছে। উচ্চতা ছিল h আর বাড়ানো হয়েছে h-এর 25%। 25 × 25 25 4 100, তাহলে h প্লাস h/4, তাহলে 4 লসাগু এটা হয়ে যাবে 5h/4 এত একক। তাহলে এখন আয়তন কত হবে? এখন আয়তন হবে 1/3 পাই r², r² চেঞ্জ হয়ে যাবে 3r/2 তার হোল স্কোয়ার ইন্টু h, h আছে 5h/4। এখান থেকে 1/3 পাই ইন্টু এখানটা হোল স্কোয়ার করলে 9r²/2² 4 ইন্টু 5h/4। এখান থেকে 1/3 পাই r² hকে আলাদা করব, তাহলে এখানে 9-এর 4টা পড়ে আছে আর এখানে 5-এর 4টা পড়ে আছে। তাহলে 5 9 45/4 4 16 ইন্টু 1/3 পাই r² h এত ঘন একক। তাহলে আগে আয়তন ছিল 1/3 পাই r² h, আর এখন হয়ে গেল 45/16 ইন্টু 1/3 পাই r²। তাহলে কত গুণ বাড়লো? এই 45/16 গুণ বাড়লো। তাহলে এখানে শূন্যস্থানে বসবে 45/16 গুণ বৃদ্ধি পেল, এটাই হবে অ্যান্সার। এরপরে 6-এর কোয়েশ্চেনটা আছে, di = xi - 50 আর সামেশন fi di = 200 এবং x বার = 55 হলে সামেশন fi এর মান কত? তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেটাকে লিখে নিই। যে দেওয়া আছে
ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস 50, আর আমরা জানি ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ হয়, তাহলে এর মানটা হবে 50। আর দেওয়া আছে সামেশন এফ আই ইন্টু ডিআই ইকুয়াল টু 200, আর দেওয়া আছে সামেশন এক্স বার ইকুয়াল টু দেওয়া আছে 50। এবার বের করতে হচ্ছে সামেশন এফ আই এর মানটা কত, এটাই এখানে বের করতে হবে। এবার লিখব যে আমরা জানি ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ হয়। এবার এই ডিআইটা তুলনা করলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু হবে 50। এবার আবার আমরা জানি যে এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি বার হয়, যেখানে আবার ডি বার সমান হয়ে যায় সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। এবার এখানে মানগুলো বসিয়ে দেবো। এক্স বার সমান জানি এখানে বলা আছে 55 বসিয়ে দিলাম, এর মান 50 বসিয়ে দিলাম, প্লাস ডিআই সমান হচ্ছে সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। তাহলে বা 55 ইকুয়াল টু 50 প্লাস সামেশন এফ আই ডিআই মান আছে 200, আর এখানে সামেশন এফ আইটা বের করতে হবে। তাহলে টোটালটাকে আমি ঘুরিয়ে নিলাম, তাহলে 200 বাই সামেশন এফ আই ইকুয়াল টু হয়ে যাবে 55 মাইনাস 50 ইকুয়াল টু হয়ে যাবে 5। তাহলে 200 বাই সামেশন এফ আই ইকুয়াল টু হয়ে যাবে 5। তাহলে কোনাকুনি গুণ করব, 200 ইকুয়াল টু হবে 5 ইন্টু সামেশন এফ আই। তাহলে ঘুরিয়ে নেব 5 ইন্টু সামেশন এফ আই ইকুয়াল টু 200। তাহলে সামেশন এফ আই এইটা ইকুয়াল টু হবে কত, 200 বাই 5, 5 4 20 40। তাহলে সামেশন এফ আই এর মান হলো 40, এটাই হবে অ্যান্সার। তাহলে শূন্যস্থানে বসবে কত, শূন্যস্থানে বসবে, এটা শূন্যস্থান দেয়নি, শুধু সামেশন এফ আই মানটাই বলেছে, তাহলে এখানে অ্যান্সার হবে 40। এরপরে 3 দাগের সত্য মিথ্যার একই রকম করে আছে। অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত A1:A2:A3 এবং নিয়োজিত সময়ের অনুপাত B1:B2:B3 হলে তাদের লভ্যাংশের বা লাভের অনুপাত হবে কত, সেটা বের করতে বলেছে। এখানে দেওয়া আছে যে লাভের অনুপাত A1/A2, A1/B1:A2/B2:A3/B3, এটা সত্য না মিথ্যা। এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে কত, মূলধনের অনুপাত A1:A2:A3, আর এখানে সময়ের অনুপাতটা দেওয়া আছে কত, সময়ের অনুপাতটা দেওয়া আছে B1:B2:B3। তাহলে আমরা জানি লভ্যাংশের অনুপাতটা কি হয়, লভ্যাংশের অনুপাতটা হয়ে যাবে কত, এই সময়ের অনুপাত এই সময়টার সাথে গুণ হয়ে যায় মূলধনের সাথে। তাহলে A1:B1:A2:B2:A3:B3 হবে, কিন্তু উত্তর দেওয়া আছে এখানে বাই করে, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 2 কোশ্চেনটা আছে, দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তর অপেক্ষা ছোট হলে তাদের কোনো সাধারণ স্পর্শক নেই। এখানে বলেছে যে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা ব্যাসার্ধ দুটো অন্তর অপেক্ষা ছোট হলে তাদের কোনো সাধারণ স্পর্শক নেই, এটা হবে সত্য। কেননা কেন্দ্র দুটোর মধ্যে দূরত্বটা যদি ব্যাসার্ধ দুটোর অন্তরের সাথে সমান হয়ে যেত, যে ব্যাসার্ধ দুটোর অন্তরের সাথে যদি সমান হতো, তাহলে বৃত্ত দুটি অন্তর্স্পর্শ করত, তখন সাধারণ স্পর্শক পাওয়া যেত। যেহেতু বলেছে এদের মধ্যে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্বটা ব্যাসার্ধ থেকেও কম, ব্যাসার্ধে অন্তর অপেক্ষা কম, তাহলে বৃত্ত দুটো কী থাকবে, একটার ভেতরে একটা থাকবে, তাহলে এদের ক্ষেত্রে কোনো কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক থাকবে না, তাই এটা হবে সত্য। এরপরে 3 কোশ্চেনটা আছে, A-B ভ্যারিজিয়াস 1/C, B-C ভ্যারিজিয়াস 1/A এবং C-A ভ্যারিজিয়াস 1/B হয়, তবে ভেদ ধ্রুবক 3টির যোগফল 1 হবে। এখানে দেওয়া আছে যে A-B ভ্যারিজিয়াস 1/C, B-C ভ্যারিজিয়াস 1/A আর C-A ভ্যারিজিয়াস 1/B। এবার ভ্যারিজিয়াসগুলোকে তুলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, A-1 K1 ইন্টু 1/C হবে, আবার এটা B-C ইকুয়াল টু হবে K2 ইন্টু 1/A, আবার C-A এটা সমান হবে K3 ইন্টু 1/B, যেখানে K1 K2 K3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। শর্ট কোশ্চেন বললে আমি আর লিখলাম না, তাহলে এখান থেকে K1 ইকুয়াল টু হতে হবে C ইন্টু A-B হয়ে যাবে, K2 ইকুয়াল টু হবে A ইন্টু B-C হবে, আর K3 ইকুয়াল টু হবে B ইন্টু C-A। তাহলে এখানে এবার ভেদ ধ্রুবক 3টির সমষ্টি বা যোগফল বের করব। যোগ বার করলে এটা যোগ প্লাস এইটা গুণটা একবারে করে দিচ্ছি, AC মাইনাস BC, এটা হবে AB মাইনাস AC।
এটা হবে বিসি মাইনাস এবি প্লাস এবি মাইনাস এবি মাইনাস এসি প্লাস এসি মাইনাস বিসি প্লাস বিসি ইকুয়াল টু 0 হয়ে গেল। কিন্তু এখানে বলা আছে যে ভেদ ধ্রুবক তিনটির যোগফল 1 হবে, কিন্তু হলো 0, তাই এটা হবে মিথ্যা। এরপরে 4 কোশ্চেনটা আছে, কোনো বৃত্তের ব্যাস 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা দ্বিত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান π/16। এখানে বৃত্তের ব্যাসটা বলা আছে কত, ব্যাসটা বলা আছে এখানে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ 8টা ইকুয়াল টু কত হবে, 8টা হবে 14 সেমি। আর এখানে এস বৃত্তের চাপটা দেওয়া আছে 5.5। এবার আমরা জানি কি এস সমান r থিটা, এই সম্পর্ক থেকে এবার থিটাটা বের করব। তাহলে এসের মান দেওয়া আছে 5.5, আর এর মান দেওয়া আছে 14 সেমি ইন্টু থিটা, তাহলে ঘুরিয়ে নেব, থিটা ইকুয়াল টু হবে 5.5/14, তাহলে থিটা ইকুয়াল টু 55/10 গুণ হলো দশমিক তুলে দিলাম। এবার 55টাকে আমরা লিখব 5 × 11 করব বাই 14 × 10। এবার 11 জায়গায় আমি 22 আনার চেষ্টা করব, তাহলে কী করব, উপর নিচে 2 দিয়ে গুণ করব, তবেই 22 আসবে। এবার 11 দুগুণে 22টাকে এক কাছে করলাম, আর এখানে 14 জায়গায় 14কে আমরা লিখতে পারি 7 × 2, তাহলে 14কে 7 × 2 করে নেবো, যাতে আমরা 22-এর 7টাকে আমরা আলাদা করতে পারি। তাহলে 22-এর 7টা আলাদা থাকলো, বাকি পুরো তাহলে কি 11 দুগুণে 22 চলে গেছে, 5 উপরে, আর এখানে 2 উপরে আছে, 2 × 10 = 20, 20 দুগুণে 40। এবার 5 আগে 5, 5 8 40, তাহলে 22-এর 7 মানে 8, 22-এর 7 মানে পাই বসালাম, আর এখানে 8, তার মানে হলো π/8 এত রেডিয়ান। আর এখানে দেওয়া আছে কত, π/16, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে থিটা ইকুয়াল টু কত হলো, π/8 এত রেডিয়ান, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 6 কোশ্চেনটা আছে, x1 x2 x3 দিয়ে xn এই n সংখ্যক পর্যবেক্ষণের যৌগিক গড় x বার যদি প্রত্যেকটি পর্যবেক্ষককে p ≠ 0 দ্বারা ভাগ করা হয়, তবে পরিবর্তিত গড় হবে p × x বার। এটা সত্য না মিথ্যা? তাহলে ক্যালকুলেশন করে দেখি সত্য না মিথ্যা। এখানে x1 x2 x3 দিয়ে xn এদের সবারই গড় বলা আছে x বার, তাহলে x বার সমান আমরা লিখতে পারি এই সবকটা যোগফল বাই n দিয়ে আপ টু xn বাই n। তাহলে এদের সবকটা যোগফল কত হবে, তাহলে n × x বার ইকুয়াল টু হয়ে যাবে সবকটার যোগফল, nটা ওইদিকে গুণ করে দিলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার বলেছে যে প্রত্যেকটি পর্যবেক্ষককে p দ্বারা ভাগ, তাহলে প্রথমটা ছিল x1, তাহলে একে p দিয়ে ভাগ, তারপর ছিল x2, একে p দিয়ে ভাগ, x3 একে p দিয়ে ভাগ, এবার ডট দিয়ে সবাইকে xnকেও p দিয়ে ভাগ করতে হবে, এদের গড় বার করতে হবে। তাহলে এদের গড় সমান কত হবে, এদের সবকটা যোগফল বাই n, তাহলে x1/p x2/p x3/p প্লাস ডট দিয়ে xn/p, তাহলে এদের লসাগু হবে p, তাহলে উপরটা হলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট দিয়ে আপ টু xn। তাহলে এটা এর নিচে কিছু নেই, মানে এক আছে, ফার্স্ট ইন্টু লাস্ট করলে কী হবে, ওপরটা হয়ে যাবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট দিয়ে আপ টু xn, আর নিচেটা হয়ে যাবে p × n। এবার এদের সমষ্টিটা কত, এদের সমষ্টিটা আছে n × x বার, তাহলে উপরে বসে গেল n × x বার বাই p × n, n কেটে গেল, তার মানে x বার বাই p হলো। তাহলে এখানে বলা ছিল যে p × x বার, তাহলে এটা হবে মিথ্যা। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে 4 দাগের 12টা কোশ্চেন সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।